হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আমার নতুন ক্লাসে। আমাদের এবিটি টেস্ট পেপার চলছে। এখান থেকে আমরা এমসিকিউ এসিকিউ অঙ্কগুলো তোমাদের করাচ্ছি। আর তোমরা বড় প্রশ্ন চাইছো, পরশু টেস্ট পেপার থেকে বড় প্রশ্ন খুব তাড়াতাড়ি আসছে। সম্ভবত তোমরা এরপরে আজকে ক্লাসটা দিব, এরপর আরেকটা এমসিকিউ এসিকিউ ক্লাস দিব, তারপরে তোমাদের দেখবা বড় প্রশ্ন চলে আসবে। তো খুব তাড়াতাড়ি বড় প্রশ্ন আসছে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি বড় প্রশ্নের অঙ্ক করাবো তোমাদের পরশু টেস্ট পেপার থেকে। চলো, আজকে আমরা নিয়েছি পরশু টেস্ট পেপার 2025 পেজ 417 পাতা। ঠিক আছে, 417 পাতা তোমরা খুলবা। আমরা কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4 দাগের অঙ্কগুলো করাবো। তো দেখো, তোমাদের আমি একটা বলি যে আমাকে ইটসমি নামে, ঠিক আছে, ইটসমি যে নামে যে আমাকে কমেন্ট করেছে, তো ইটসমিকে বলি যে এবিটি পেজ নাম্বার 240 পাতা যে 5-এর 2 নম্বর অঙ্কটা তুমি কমেন্ট করেছো ইটসমি, তোমাকে আমি বলছি যে এই অঙ্কটা ঠিক করেছি। ঠিক আছে, তোমাদেরকে বলি সবাইকে যে আমাদের দেখবো এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 240 পাতার যে আমি ভিডিওটা দিয়েছি, সেখানে 5-এর 2 অঙ্কটা একটু গুণের একটু অসুবিধা হয়েছে, একটা গুণ ছাড়া পড়ে গেছিলো। তো আমি কিন্তু অঙ্কটা ঠিক করে দিয়েছি। এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 288 পাতার এই ভিডিওটা দেখবা, এই পেজের তোমরা দেখবা প্রথমেই দেখতে পাবা, প্রথমেই আমি অঙ্কটা কিন্তু ঠিক করে দিয়েছি। ঠিক আছে, তোমরা ওখানে গিয়ে মিলিয়ে নিতে পারো, অঙ্কটা কোনো অসুবিধা নাই। তো চলো, আমরা আজকের ক্লাসের অঙ্কগুলো করব। তোমরা এই যে পরশু টেস্ট পেপার আছে, তো বইটা খুলো আর আমার সঙ্গে অঙ্কগুলো করো, আমরা দেখে নেবো অঙ্কগুলো কী আছে। আমরা একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তো আমরা দেখে নেবো এমসিকিউ অঙ্কগুলো কী বলছে। একটা বলছে বার্ষিক 10% হার সরল সুদে 6,000 টাকার 4 মাসের সুদে আসলে কত হবে। সুদ আসলটা আমাদের বের করতে বলেছে, তো আমরা তো আগে সুদটা বের করবো। সুদ কত হবে? সুদের যে সূত্রটা আছে, আই সমান PTR/100, PTR/100। এখন দেখো, এখানে আসল আছে আমাদের 6,000 টাকা, আর টি বলতে সময় আমাদের বলেছে 4 মাস। দেখো 4 মাস, তাহলে এখানে আমাদের মাসকে বছর করতে হবে, তাহলে মাসকে বছর করলে 12 দিয়ে ভাগ করবা। এবার এখানে আছে আমাদের সুদের হার 10% দেওয়া আছে, 10/100। এই 100টা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দুটো শূন্য কেটে দাও, 4 3 12, 3 দিয়ে যদি কাটাকাটি করো, এটা 3 দিয়ে 6 20, তাহলে এখানে দেখো আমরা 200 পেলাম। তাহলে সুদ পেলাম 200, আর সুদ আসল বের করতে বলেছে। তা দেখো, সুদ আসল কী করে পাবো? সুদ আসল তোমরা জানো, আসল আর সুদ যোগ করবো আমরা। আসল ছিল আমাদের 6,000 টাকা, আর তার সঙ্গে সুদটা যোগ করে দাও, তাহলে কত হবে দেখো? 62। ঠিক আছে, 6200 টাকা। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। দেখো এই টাকাটা কোথায় আছে, কত নম্বর অপশানে আছে? আমাদের অপশানটা আমরা দেখতে পাচ্ছি বিতে আছে, তাহলে অ্যান্সার বি। দেখো 2 এর প্রশ্নটা আছে x/y সমান 5/1 যদি হয়, তাহলে আমাদের দেখাতে বলেছে, এর মানটা বের করতে বলেছে। s² - y² s² + y² এর মান কত হবে? তো আমরা প্রথমে এখানে x/y করে নেব, তো এটা 5/1 হয়ে যাবে। x/y এর মানটা বের করে নিলাম। এবার এখানে দেখো, এখানে আমরা অনুপাতকে বাই করে নিচ্ছি, তাহলে এখানে s² - y² s² + y²। এবার তোমরা এখানে করবা কি, আমরা y² দিয়ে এখানে ভাগ করে দেবো। তাহলে y² দিয়ে যে ভাগ করো, তাহলে এটা দেখো, এটা পেয়ে যাবে x/y তার হোল স্কোয়ার, আর এখানে 1, আর এখানেও আসবে x/y তার হোল স্কোয়ার + 1। মানে আমরা লব হরকে y² দিয়ে ভাগ করলাম, তা ভাগ করলে এরকম দাঁড়াবে, তাই না? s² নিচে y², আর s²/y²কে এভাবে লিখতে পারবা, আর এখানে তো y² কেটে গিয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে, এবার মানটা বসে, তো x/y এর মানটা বের করে রেখেছি 5, তাহলে এটা 5-এর স্কোয়ার 1, এখানেও 5-এর স্কোয়ার + 1, এটা হবে 25 - 1 আর 25 + 1, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল এটা 24, এটা হয়ে গেল আমাদের 26। 2 দিয়ে কাটাকাটি করো, এটা 12 আর এটা 13। তা দেখো 12/13 আমাদের অ্যান্সারটা। কত নম্বর অপশানে মিলল? বিটা। এবার 3 প্রশ্নটা বলছে, দেখো অকেন্দ্র বৃত্তের ভিতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং OP = 12 সেমি হলে পি বিন্দুগামী যেটির ন্যূনতম দৈর্ঘ্য কত হবে? তাহলে পি বিন্দুগামী যেটির দৈর্ঘ্য এখানে বের করতে বলেছে। তা দেখো, আমার ছবিটাকে বুঝি প্রশ্নটা। আমাদের একটা বৃত্ত আছে, আর এখানে দেখো আমাদের একটা কী হবে, একটা যেটা দৈর্ঘ্য। তা আমরা যেটাকে দেখো, আমরা যদি এখানে নিয়ে নিই যেটা, এই যে আমরা একটা যে নিলাম, এখানে আমাদের একটা কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দুর নাম O, আর ভিতরে পি বিন্দু, তো পি বিন্দুটা আমরা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে যে পি বিন্দু যেটা দূরত্ব O থেকে OP দূরত্বটা, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। তাহলে OP দূরত্ব কত? OP এখানে বলে দিয়েছে 12। ব্যাসার্ধ বলে দিয়েছে, এই যে ওএটা ব্যাসার্ধ কত বলেছে? 13 বলে দিয়েছে। তাহলে আমাদের দেখো
পি বিন্দুগামী যে জেটি তৈরি হয়েছে, যেটার নাম আমরা এবি দিয়ে দিলাম, যে এটার নাম দেওয়া নাই, এই যে এবি। তাহলে আমাদের এবি যে দৈর্ঘ্য বের করতে বলেছে, এবিটা কত হবে? ঠিক আছে, এটা আমাদের বলেছে প্রশ্নে। ঠিক আছে, পি বিন্দুগামী যে যেটা তৈরি হবে তার দৈর্ঘ্যটা আমাদের কত হবে, এবিটা। তো এবি পেয়ে যাব আমরা, যেহেতু এখানে দেখো ওপিটা এখানে আছে সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য, তাহলে ওপিটা এখানে লম্ব আছে, তাই না? এরপর তাহলে সমকোণ ত্রিভুজ আর কেন্দ্রগামী সরলরেখায় যদি একটা জের পর লম্ব হয় তাহলে কী হবে, সে যেটাকে সমঘনিত করবে। তাহলে এখানে আমাদের দেখো আমাদের এপি সমান পিবি হয়ে যাবে। তাহলে এপিটা হবে পিবির অর্ধেক, হ্যাঁ এপিটা হবে এবির অর্ধেক, তাই না? তাহলে এপিটা বের করলে আমরা এবি পেয়ে যাব। তাহলে এপি বের করতে পারবো, সমকোণ ত্রিভুজের দুটো মান জানা আছে, তাহলে এপি বেরিয়ে আসবে। তাহলে দেখো এখানে আমরা কীভাবে এপি পাবো, তাহলে অতিভুজ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে অতিভুজ হচ্ছে ও এ স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। দেখো ও এর মান হচ্ছে আমাদের 13 স্কোয়ার, আর এপি হচ্ছে এপিটা আমরা এখানে বের হবে এপি স্কোয়ার, আর ওপির মানটা আমাদের জানা আছে 12, তাহলে এখানে 12 বসাও, 12 স্কোয়ার। তাহলে দেখো আমরা এপি স্কোয়ার পেয়ে যাব, এটা 169 আর এটা হবে -144। তাহলে বিয়োগ হয়ে কত পেয়ে যাবা, বিয়োগ করে পেয়ে যাবা তোমরা 25 পেয়ে যাবা এটা। তাহলে এপি কত পাবা, এপি পাবো 5, 25 বর্গমূল। আচ্ছা এপি পেয়ে গেলে আমরা দেখো এখানে আমাদের এবি কত হবে, এপিটা হবে 2AP। ঠিক আছে, এখানে এপিটা কী হবে, এবিটা হবে এপির ডবল হবে। আচ্ছা তাহলে এখানে মান বসিয়ে দাম 2 × 5, তাহলে এবি দেখো আমরা পেয়ে গেলাম 10 সেমি। তাহলে আমাদের যেটি যে দৈর্ঘ্য কত, 10 সেমি কত আছে আমাদের ডি নাম্বার অপশানে আছে অ্যান্সারটা। 4 প্রশ্ন দেখো কি বলছে, একটি নদীর এক পারে একটি তাল গাছ আছে, তার ঠিক বিপরীত পারে একটি খুঁটি আছে। খুঁটিটিকে নদীর পার বরাবর 7√3 মিটার সরিয়ে নিলে গেলে খুঁটিটি নদীর পার সাপেক্ষে তাল গাছটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে নদীটির চওড়া কত ছিল? নদীটির চওড়া বের করতে বলেছে। দেখো আমরা একটা ছবি এঁকে তোমাদের প্রশ্নটা ভালো করে বোঝাই। আমাদের প্রথমে একটা নদী বলেছে, এই ধরনের নদী, এটা নদীর এক পার আর এক পার, তার নদীর এপারে একটা কী আছে, তাল গাছ আছে এখানে, ঠিক আছে। আর এখানে খুঁটি পোতা আছে এই জায়গাটাতে, তাহলে এর একদম এইভাবে খুঁটিটা পোতা আছে। তাহলে এই যে আমাদের নদীটার চওড়া এবিটা, ঠিক আছে। এই খুঁটিটাকে সরিয়ে, ঠিক আছে, কোথায় নিয়ে যাবে, এই জায়গায় নিয়ে আসলো, সি বিন্দুতে নিয়ে আসলো। তাহলে এখান থেকে যখন তাল গাছটাকে দেখছে, ঠিক আছে, কত ডিগ্রি কোণে দেখছে, 60 ডিগ্রি কোণে, উন্নতি কোণে দেখছে, এখান থেকে দেখছে, এই পার থেকে তাল গাছটাকে দেখছে। তাহলে দেখো আমাদের এখানে দূরত্ব বলে দিয়েছে, খুঁটিটি কত দৈর্ঘ্য সরিয়েছে, এত মিটার, 7√3 মিটার এখান থেকে এখানে সরিয়েছে। তো আমাদের কি বলেছে, নদীর চওড়া মানে এবিটা বের করতে হবে। তাহলে এবিতে বেরিয়ে আসবে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি করব, লম্ব বাই ভূমি tan 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো এবি আর বিসির মানটা আমাদের 7√3 আর tan 60 ডিগ্রির মান কত, √3। তাহলে এখানে দেখো এবির মানটা কত হবে, এবির মানটা আমরা পেয়ে যাব, এটা যদি গুণ করো এটা 3 পাবা আর 7 × 3 = 21। তাহলে আমাদের নদীটির চওড়া ছিল 21 মিটার। তাহলে 21 মিটার দেখো আমাদের বি নাম্বার অ্যান্সারটা মিলছে, তাহলে অ্যান্সার আমাদের বি। 5 প্রশ্নটা দেখো বলছে, দুটি ঘনকের একটি পৃষ্ঠতলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। মানে এখানে দেখো দুটি ঘনকের পৃষ্ঠতল, তো ঘনকের পৃষ্ঠতল বলতে ঘনকের তলগুলো বর্গক্ষেত্র। তাহলে এখানে দেখো দুটি ঘনকের এক একটি তল যে বর্গক্ষেত্র, তাদের কি দেওয়া আছে, তাদের পৃষ্ঠতলের অনুপাত দেওয়া আছে, মানে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। তাহলে এখানে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে মানে 1:4। তাহলে এখান থেকে আমরা কি বাহুর অনুপাতটা বের করতে পারবো। তাহলে ধারের অনুপাত, তো ধারের অনুপাত কত হবে, ধারের অনুপাতটা দেখো প্রথমে এখানে যদি দেখে আমরা 1 স্কোয়ার করি আর এটাকে 2 স্কোয়ার করি, তাহলে ধারের অনুপাত করতে পারবো, ধারের অনুপাত পাবো 1:2, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো ধারের অনুপাত, ধারের অনুপাত, ধারের অনুপাত পাবা 1:2, তা ধারগুলো পেয়ে গেলা। তাহলে আয়তনের অনুপাত পেয়ে যাবা, আয়তনের অনুপাত। দেখো ধার তো পেয়ে গেছে, ধার বলতে বাহুগুলো, তাহলে আয়তন ঘনকের কি হয়, বাহুর কিউব, এই যে বাহুর কিউব, 1 এর কিউব 1 আর 2 এর কিউব 8।
তাহলে আয়তনের অনুপাত হলো ঘনক দুটির 1:8, এটা আমাদের অ্যান্সার। দেখো 1:8 কথা আছে, বি নম্বরে আছে। 6 প্রশ্নটা দেখো, কিছু আমাদের তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোর কি চেয়েছে, সংখ্যাগুলোর মান চেয়েছে। সংখ্যাগুলোর মান কত হবে? তাহলে সংখ্যাগুলোর মান পেতে গেলে দেখবা যে কোন সংখ্যাটা বেশিবার আছে, সেই সংখ্যাটা হবে সংখ্যাগুলোর মান। তাহলে বেশিবার দেখার জন্য সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, তখন তোমরা তাড়াতাড়ি দেখতে পাবা, বা ছোটো থেকে বড় আকারে সাজাও। তো দেখো সবচেয়ে ছোটো 2 দেখতে পাচ্ছ, 2 এখানে নিলাম, এই যে আমাদের 2, আর এখানে 2 আছে, ঠিক আছে, দুটো 2, আর এই যে 2, 3টে, আর 2 নাই, 3টে 2 আছে। তারপরে 2 এর পর 3 না, এই যে 3 নিলাম, একটা 3 আর নাই, 3 একটাই আছে। 3 এর পর 4 নাও, 4 দেখো কোথায় আছে, 4 এখানে আছে, 4 নিলাম, 4 আবার এখানে নিলাম, 4 এখানে আবার 4, এই যে দুটো 4, 4 নেওয়া গেল। 4 এর পর 5 নাও, 5 এখানে, 5 নিলাম, আর কোথায় 5 আছে দেখে নাও, 5 এখানে আছে, দুটো 5 আছে। 5 এর পর দেখো 6 আছে, 6 এখানে একটা আছে, 6 নিয়ে নিলাম, 6 আর আছে, 6 তো আর নাই। 6 এর পর কে আছে, 7, তাহলে 7 নিয়ে নাও, 7 নিয়ে নিলাম। 7 এর পর কে আছে, 8, 8কে নিয়ে নাও। 8 এর পর আছে 9, দেখো সবগুলি আমাদের দাগ দেওয়া হয়ে গেছে, তার সবগুলো নিয়ে নিয়েছে। এবার দেখো তো, এটা 3টা আছে, এটা একটা, এটা আছে আমাদের কটা, 5টা, 5 2টা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কোন সংখ্যাটা বেশিবার আছে। এবার 4 সংখ্যাটা দেখো বেশিবার আছে, তাহলে 4 সংখ্যাটা যদি বেশিবার থাকে তাহলে সংখ্যাগুরু মান পেয়ে যাবো আমরা। সংখ্যাগুরু মান কত হবে, 4 হবে। দেখো 4 কত নম্বর অপশানে আছে, 4টা আছে আমাদের বি নাম্বার, অ্যান্সারটা বি। 2 এর প্রশ্নগুলো চলে আসলাম। 2 এর প্রশ্নগুলো আছে আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন। দেখো শূন্যস্থান প্রশ্নটা কি বলছে, 2 এর একটা বলছে একটি কারবারি এর মোট লভ্যাংশের 1/3 অংশ পায়। তাহলে মোট লভ্যাংশের এটা পায় 1/3 অংশ, তাহলে বাকি লভ্যাংশ বি ও সি সমানভাবে ভাগ করে নেয়। তাহলে বাকি লভ্যাংশ কত? তো দেখো বাকি লভ্যাংশটা আমরা যদি বলি, দেখো মোট লভ্যাংশ 1 অংশ, এ নিয়ে নিচ্ছে 1/3, তাহলে 1 থেকে 1/3 নিয়ে নিলে বাকিটা বি আর সি নেবে। তাহলে এখানে দেখো এটা হবে আমাদের 2/3, তাহলে এটা নিচ্ছে কে, এটা নিচ্ছে আমাদের বি ও সি মিলে নিচ্ছে, দুজনে মিলে নেবে। তাহলে এটা নিয়ে নেবে আমাদের বি ও সি, দুজনে মিলে নিচ্ছে। তাহলে এখানে দেখো সমান ভাগে ভাগ করবে, তাহলে বি ও সি কত করে পাবে, তাহলে বি ও সি পাবে, একে 2 দিয়ে ভাগ করে দাও, তাই না, 2 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে 2/3, আর এটা হয়ে যাবে আমাদের 1/2, 2 কেটে যাবে, তাহলে 1/3 অংশ। তাহলে এখানে আমাদের বি আর সি এর মূলধন অনুপাত বের করতে বলেছে। তাহলে বি টু সি যদি বের করি মূলধন অনুপাতটা, তাহলে বি হচ্ছে 1/3 নেবে, আর সিও নেবে 1/3, তাহলে বি ও সি এর মূলধন অনুপাত কত, 1:1। তা দেখো আমরা অ্যান্সার পেয়ে যাবো 1:1, তোমরা শূন্যস্থানে 1:1 বসাবা। 2 এর প্রশ্নটা বলছে দেখো x+2 আর x-3 এদের মধ্য সমানুপাতি x বলেছে, তাহলে x এর মান বের করতে বলেছে। তাহলে দেখো মধ্য সমানুপাতিটা বলেছে x, তাহলে এটা কমা, তাহলে এক্সটার মধ্যে হবে, তারপরে হবে x-3। যেহেতু এদের মধ্য সমানুপাতি x বলেছে, তাহলে এক্সটাকে মধ্যে নিবা, আর সমানুপাতে যখন বলে দিয়েছে এরা 3 জন, তাহলে আমাদের হবে x+2 x সমান x x-3। এভাবে 3টা সংখ্যা সমানুপাতে থাকলে এভাবে হয়, মাঝেটা দুবার ফিরে আসবে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবো, অনুপাতকে বাই করলাম, এবার বর্গমূল করে নাও, এটা s², এটা যদি বর্গমূল করো দেখো এটা পেয়ে যাবে তোমরা s² - 3x + 2x - 6, এটা কেটে দাও, s² কেটে গেল। তাহলে এখানে আমাদের থাকছে, দেখো এটা তো আমাদের কেটে গেছে, 0 আছে এদিকে, এটা x, এটা -6, এটা এদিকে টেনে নাও, তাহলে x এর মান দেখো -6 পেয়ে গেলাম, এটা অ্যান্সার। শূন্যস্থানে -6 বসিয়ে দেবা। 3 এর প্রশ্নটা দেখো বলছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বত আর ড্যাশ ট্রাপিজিয়াম। বৃত্তস্থ ট্রাপিজিয়াম কি হয়, বৃত্তস্থ ট্রাপিজিয়াম যদি আমরা তৈরি করি এভাবে, এই যে আর এই যে দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়ামের হচ্ছে এই দুটো বাহু সমান্তরাল,
আর এই দুটো বাহু হবে তির্যক বাহু, আর এরা কিন্তু সবসময় সমান হবে। তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সবসময় কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে, এই দুটো বাহু সমান হবে আমাদের। এটা যদি এ বি সি ডি হয়, তাহলে এখানে আমাদের এডি সমান্তরাল বিসি আছে, আর এ বি সমান সমান ডিসি। ঠিক আছে, এ বি সমান সমান ডিসি, এটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তির্যক বাহুগুলো। তাহলে বৃত্তস্থ ট্রাপিজিয়াম হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তোমরা তাহলে অ্যান্সারটা লিখবা শূন্যস্থানে, অ্যান্সার শূন্যস্থানে লিখবা সমদ্বিবাহু, সমদ্বিবাহু। ঠিক আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। 4 প্রশ্নটা বলছে cot a সমান সমান tan n-1 ইন্টু এ যদি হয়, তাহলে আমাদের এ এর মানটা বের করতে বলেছে। ঠিক আছে, এর মান কত হবে? তাহলে আমরা দেখো করবো কি, এই cot a কে আমরা tan এ করতে পারবো, এটাকে tan 90 ডিগ্রি মাইনাস এ করে দিলাম, আর এটা আমাদের tan। ঠিক আছে, এটা কিন্তু কোণ আকার আছে, এটা তোমরা গুণ করতে পারবা এ এন মাইনাস, তাহলে এ দিয়ে গুণ করে এটা হবে এ হয়ে যাবে, তাই না? তাহলে এটা আমরা গুণ করে দিলাম এ এন মাইনাস এ। এবার ওই দিকে tan ফিনিশ করো, তাহলে আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান এ এন মাইনাস এ। তাহলে মাইনাস এ কেটে গেল। তাহলে আমরা দেখো এ এর মানটা যদি বের করি, তাহলে এ সমান সমান পাচ্ছি 90 ডিগ্রি বাই এন। আচ্ছা, এখানে দেখো আমরা 2 দিয়ে গুণ করে নেব, তাহলে 2 দিয়ে যদি গুণ করে নিই, এটা 180 ডিগ্রি, এটা 2n পেয়ে যাবে। আর 180 ডিগ্রিকে পাই লিখে দাও, তাহলে পাই বাই 2n এটাই আমাদের অ্যান্সার হবে। তো শূন্যস্থানে এটা বসিয়ে দেবো পাই বাই 2n। 5 প্রশ্নটা বলছি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যমা কত হবে? 1 থেকে 10-এর যে মধ্যে মৌলিক সংখ্যাগুলি পাওয়া যায়, কী কী পাওয়া যায়? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা পাবা 2টা পাবা, 3 পাবা, 5 পাবা আর 7 পাবা। সংখ্যাগুলির মধ্যমা বের করতে বলেছে, তাহলে মধ্যমা আমরা পেয়ে যাব। মধ্যমা দেখো কী করে পাবো আমরা, দেখো 4টা সংখ্যা আছে, তাহলে আমাদের প্রথমটাকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে মধ্যে থাকলো 2 জন, তাহলে মধ্যে যদি 2 জন থাকে, তাহলে 2 জনকে যোগ করবা আর 2 দিয়ে ভাগ করবা, এভাবে মধ্যমা পাই। তাহলে 5 3 যোগ করে 8, আর নিচে 2 দিয়ে কাটাকাটি করে 4, তাহলে আমরা মধ্যমা 4 পেয়ে গেলাম। তাহলে শূন্যস্থানে 4 বসাবা। 6 প্রশ্ন দেখো বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ উচ্চতা ব্যাসার্ধ অনুপাত কত হবে? আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল কি জানি, এটা হচ্ছে শঙ্কুর বক্রতল ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। ঠিক আছে, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। এটা বলেছে কার সঙ্গে সমান? ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর কত গুণ বলেছে? √5 গুণ বলেছে। এটা আমাদের শর্ত। এখান থেকে পাই কেটে দাও, আর কাটলে এখানে একটা আর থেকে যাবে, তাহলে এখানে এল সমান সমান √5 আর পেয়ে গেল। একটু বর্গ করে নাও, তাহলে একটা 5 আর স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এল স্কোয়ার মানটা তোমরা পেয়ে যাবা, এটা পেয়ে যাবা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ, কী বলে যে শঙ্কু থেকে পেয়ে যাবা সমকোণী ত্রিভুজ। শঙ্কুর ছবিটা কীভাবে হয়, এই যে একটা শঙ্কু, ঠিক আছে, আমাদের শঙ্কু, এটা আমাদের 90 ডিগ্রি কোণ, তাহলে এটা আমাদের এল হয়, এটা আর, এটা এইচ। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তো এল স্কোয়ার মানটা আমরা পুট করে দিয়েছি। তারপর এখানে দেখো এইচ স্কোয়ার, আর এটা পেয়ে যাবে ওইদিকে 4 আর স্কোয়ার। তাহলে এখানে এইচ স্কোয়ার আর স্কোয়ারটা নিচে নামাও, এখানে 4 থেকে গেল, তাহলে এটাকে এইচ বাই আর করে হোল স্কোয়ার করে দাও, এটাকে 2 এর হোল স্কোয়ার করে দেবা। তাহলে এখান থেকে পেয়ে যাবা এইচ বাই আর সমান সমান 2 পেয়ে যাবা, 2 এর নিচে 1 আছে, তাহলে এইচ ইন্টু আর 2 ইন্টু 1। তাই দেখো উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছিল, তাহলে আমরা 2 ইন্টু 1 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। শূন্যস্থানে তোমরা লিখবা 2 ইন্টু 1। 3 প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা দেখাতে বলেছে, তো দেখে নেব সত্য মিথ্যা অঙ্কগুলো কী আছে। 3-এর একটা বলছি x² প্লাস এক্স বাই এক্স সমান সমান 1 সমীকরণের বাস্তব বীজ 2টি বলেছে। তো দেখে নেব, এখানে বাস্তব বীজ যদি 2টি বের হয় তাহলে আমরা সত্য বলবো, আর 2টি বীজ যদি না বের হয় তাহলে মিথ্যা বলবো। তাহলে এখানে দেখো আমরা সমীকরণটা নোট করেছি, x² প্লাস এক্স বাই এক্স সমান সমান 1, এটা আছে আমাদের সমীকরণটা। এখান থেকে দেখবো যে কটা বাস্তব বীজ বের হচ্ছে। আমরা কী করবো, বর্গগুণ করে নাও, x² প্লাস এক্স, আর এটা হবে বাই এক্স, x² প্লাস এক্স, আর বাদিকে নিয়ে আসো মাইনাস এক্স, এটা 0, এটা কেটে দাও। তাহলে x² সমান সমান আমরা 0 পেয়ে গেলাম। তাহলে x² যদি 0 পেয়ে যাও, তাহলে x এর মান কী হবে, দেখো x এর মান হয়
প্লাস মাইনাস রুট ওভার জিরো, মানে এটা প্লাস মাইনাস জিরো, আর প্লাস মাইনাস জিরো, জিরো তো জিরোই হয়, এখানে তো একটাই মান, তাই না? আমরা দুটো মান বলবো না, প্লাস জিরো সেটাই, আর মাইনাস জিরো তাকেই বলা হয়, ঠিক আছে? জিরোতে কোনো প্লাস মাইনাস হয় না। কিন্তু এখানে দেখো এক্সের বাস্তব মান আমরা একটা পেলাম, দুটো কিন্তু বাস্তব মান পাচ্ছি না। আমাদের এখানে বলেছে যে সমীকরণের বাস্তব বীজ দুটো হবে, দুটো তো পেলাম না, বীজ পেলাম আমরা একটা, তাহলে এখানে আমাদের দুটো বলেছে, যে অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে। তাই অ্যান্সার তোমরা লিখবা মিথ্যা। দুইয়ের প্রশ্নটা দেখো, দেওয়া আছে x/5 = y/3 = z/7 = x - 3y + z/p, এভাবে দেওয়া আছে আমাদের এটা। আর এখান থেকে বলেছে যে p এর মানটা 3 বলেছে, তা p এর মান যদি 3 বেরোয় তো সত্য, আর p এর মান 3 না হলে মিথ্যা। তো আমরা কী করবো এখন? সবাইকে আমরা k ধরে নিলাম, k ধরি। তাহলে সবাই যদি k হয় তাহলে এর মান k বলতে পারবো, অতএব x/5 কত হবে? k। তাহলে এখান থেকে x এর মানটা পেয়ে গেলাম 5k। একইভাবে y/3 কত পেয়ে যাবা? k পেয়ে যাবা। তাই এখান থেকে তোমরা y এর মানটা পাবা 3k, ঠিক আছে? এবার z এর মানটা দেখো, z/7 ও k পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তোমরা কার মান পাবা? z এর মানটা পেয়ে যাবে 7k। এবার দেখো এর মানটা, ঠিক আছে? তাহলে এর মানটাও তো k হবে, তাহলে আমরা লিখবো অতএব x - 3y + z/p, এটাও বলেছে k। এবার লক্ষ্য করো, আমরা এক্স, ওয়াই আর জেডের মান তো আমরা পেয়েছি, তাহলে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সরল করবো, পি এর মানটা বেরিয়ে আসবে। তো দেখো এক্সের মান হচ্ছে 5k -3 ইন্টু ওয়াইয়ের মানটা হচ্ছে 3k প্লাস জেডের মানটা 7k বাই পি, আর এখানে আমাদের কে আছে, কেটা কমন নিতে পারো, কে কমন নিয়ে নিলাম, তাহলে 5 থেকে গেল, এটা 3 3 9 করে নাও, এটা 7, আর নিচে পি আছে, আর এদিকে আছে আমাদের কে। দেখো কে আর কে কেটে দিতে পারো, তাহলে এখানে যেহেতু যোগ বিয়োগ করো, তাহলে দেখো 5 7 12, 12 থেকে 9 চলে গেল, তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হবে? 3 হবে, 9 3 12, আর নিচে আমাদের পি। আর দেখো এদিকে কেটে গেছে, দেখে 1 আছে, কিছু নাই তো 1, তো এখানে 1 বসিয়ে দেবো, তা 3/p = 1 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো পি এর মানটা কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি, পি এর মানটা 3 বলেছিল, তাহলে আমরা অ্যান্সারটা কী পেয়ে গেলাম? অ্যান্সার পেয়ে গেলাম সত্য। 3 প্রশ্ন বলেছে দেখো √2 - √5 এর অনুবন্ধী করণী বলেছে √2 + 5 বলেছে, তাহলে এর অনুবন্ধী করণী যদি এটা হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। দেখো অনুবন্ধী করণী আমরা কি জানি, যদি এর অনুবন্ধী করণী বের করো তাহলে তোমরা বের করবা, দেখো যেটা করণী আছে তার চিহ্নটাকে পাল্টে নাও, তাহলে এখানে প্লাস আছে, তাহলে তোমরা মাইনাস দিবা, -√2, আর এটা -5 আছে, এটা -5 রেখে দাও, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এত এর অনুবন্ধী করণী হবে এটা, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তো এটা বলেছে, তাহলে আমাদের অ্যান্সারটা মিথ্যা হবে, তাহলে আমরা লিখবো অ্যান্সার মিথ্যা। 4 প্রশ্ন দেখো বলছে x² - a - 2 × x - a + 1 = 0, ঠিক আছে? এখানে এই সমীকরণটা দেওয়া আছে, দেখার সমীকরণ। তো সমীকরণের বীজদ্বয় এর বর্গের সমষ্টির ক্ষুদ্রতর হবে, বর্গের সমষ্টিটা ক্ষুদ্রতর মানে ছোট হবে যদি a = 1 হয়, তাই এটা কি সত্য হবে? দেখো এর মানটা যদি 1 হয়, আমরা যদি এর মানটা 1 নিই, তাহলে সমীকরণটা দেখো x² মাইনাস, এখানে যদি 1 বসিয়ে দাও, তাহলে 1 - 2x, আর এখানে 1 + 1 = 0, তাহলে এখান থেকে সরল করলে কত দাঁড়াবে? x², এটা -1, আর এটা দেখো এটা কত পেয়ে যাচ্ছে? 2 পেয়ে যাচ্ছ। তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের, দেখো এই জায়গাটাকে বলা হয় বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি বা বর্গের সমষ্টি, দেখো মানটা আমাদের কত আসছে? মানটা আমাদের কিন্তু এখানে ছোট আসছে, তাহলে এর মানটা 1 হলেই কিন্তু আমাদের বীজদ্বয়ের বর্গের সমষ্টিটা আমরা পাবো, ক্ষুদ্রতর পাবো। অন্য মান ধরে যদি করো তা দেখবা এখানে বীজদ্বয়ের বর্গের সমষ্টিটা এর চেয়ে বড় হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের কিন্তু এখানে দেখো a = 1 এর জন্য আমরা পেয়ে যাব এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি ক্ষুদ্রতর হবে, তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? সত্য। অ্যান্সার আমরা পেয়ে গেলাম সত্য। দেখো 5 প্রশ্নটা কি বলছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে 3πr³ ঘন একক। দেখো এখানে অর্ধগোলক বলেছে, তাহলে অর্ধগোলক আমরা কিভাবে আঁকবো? এই যে আমাদের অর্ধগোলক, কিভাবে অর্ধগোলক আমরা এঁকে নিলাম। আচ্ছা এখানে দেখো আমাদের অর্ধগোলকের কি হয়, এটা যদি আমাদের কেন্দ্রবিন্দু হয় তাহলে এখানে এটা এর নাম দিয়ে দিলাম, আর উচ্চতাটা এটা দিলাম, এই যে এটা হচ্ছে বি নাম দিয়ে দিলাম,
তো অর্ধগোলকের ধর্ম আছে, এটা যদি আর হয় তো এটাও আর হবে ব্যাসার্ধ। তো অর্ধগোলকের কী হবে, ব্যাসার্ধ আর উচ্চতা কিন্তু সমান হবে, এটা তোমাদের জানতে হবে। এখানে আমাদের ও এ সমান সমান ও বি হবে, এটা আর হয়ে যাবে। তাহলে এখানে এই অর্ধগোলক থেকে সবচেয়ে বড় শঙ্কু কাটবে, তাহলে শঙ্কুটা এইভাবে কাটা যাবে, এইভাবে করে শঙ্কুটা নিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে শঙ্কুটার দেখো ভূমির ব্যাসার্ধ আর, আর উচ্চতা যেটা এইচটা এখানে আমরা আর পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের এইচ সমান সমান কী হবে, আর হয়ে যাবে। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি জানি, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ বলতে তো এখানে আর। তাহলে কত পেলাম দেখো সরল করে, পাই এটা আর কিউব আর নিচে 3, তাহলে পাই আর কিউব বাই 3, এটা হবে আমাদের কি শঙ্কুর আয়তনটা হবে যদি অর্ধগোলক থেকে সবচেয়ে বড় শঙ্কু কাটা হয়, তার আয়তন হবে এটা। কিন্তু আমাদের এখানে দেখো বলেছে 3 পাই আর কিউব, তাহলে 3 পাই আর কিউব তো হচ্ছে না, তাহলে কিন্তু আমরা কি বলে দেবো, অ্যান্সারটা মিথ্যা বলে দেবো, মিথ্যা। তাহলে অ্যান্সারটা আমরা মিথ্যা পেয়ে গেলাম। 6 প্রশ্ন দেখো, আমাদের থিতার মানটা বলে দিয়েছে 0 এবং 90 ডিগ্রির মধ্যে থাকবে, আর সাইন থিতাটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিতা, মানে এখানে বলেছে সাইন থিতাটা বড় হবে সাইন স্কোয়ার থিতার চেয়ে। তাহলে এখানে আমরা দেখব থিতার মানটা নিয়ে নেব মান ধরে, তো মান ধরে আমরা চেক করব এটা সত্য আসছে না মিথ্যা আসছে। ধরো থিতার মানটা আমরা নিয়ে নিচ্ছি কত, 30 ডিগ্রি নিয়ে নিলাম, ঠিক আছে। তো 30 ডিগ্রি ধরে এখানে বসাও, তো সাইন 30 ডিগ্রি গ্রেটার দেন সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো সাইন 30 মানে আমরা হাফ জানি, গ্রেটার দেন, আর এখানেও আমরা হাফ তার হোল স্কোয়ার, এটা হাফ গ্রেটার দেন এটা 1/4। এবার দুটো মানকে দেখো, এই মানটা কি বড় আছে এর চেয়ে, বড় হলে সত্য, না হলে মিথ্যা। দেখো 1/2 আর 1/4, 1/4-এর চেয়ে 1/2 বড়, তাই না। মানে দেখো লব যদি সমান থাকে, হরে যে ছোট হয় সেই বড় হয়, ঠিক আছে। তোমাদের জানতে হবে এটা বড় এটা ছোট, তাহলে আমাদের এটা সত্যই বলেছে। আমি আর একটু বোঝাই তোমাদের এটা কি করে বড়। দেখো 1কে 2 দিয়ে ভাগ করছে, ঠিক আছে, আর 1কে 4 দিয়ে ভাগ করছে, তাহলে এই ভাগটা বড় পাবা, এই ভাগটা ছোট পাবা। তোমাদের আর একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। ধরো তোমাদের একটা আপেল আছে, আপেলকে তোমরা ভাগ করে খাবা, একটা আপেলকে দুজনে খাবা, তাহলে একটা আপেলকে দুজনে খালে, ঠিক আছে, একটা আপেলকে 2 ভাগ, তাহলে এই অর্ধেক করে পাবে এক একজন করে। আর এখানে দেখো একটা আপেলকে তোমরা 4 জনে খাবা, তো 4 জনে খেলে দেখো তো এইরকম ভাগটি দাঁড়াবে, এটা ছোট ভাগটি হবে, তাহলে এখানে বড় ভাগ এখানে ছোট ভাগ, তাহলে এটা তোমরা দেখো এটা বড় পাবা এটা ছোট পাবা। তাহলে আমাদের দেখো এই জিনিসটা যেটা বলেছিল এটা কিন্তু সত্য, তাহলে অ্যান্সার কী পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম সত্য। এবার 4-এর প্রশ্নগুলো দেখো, তো 4-এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বরকে পেয়ে যাবা। আর তোমাদের বলে রাখি তোমরা বড় প্রশ্নের ক্লাস চাইছো, তো বড় প্রশ্নের ক্লাস শীঘ্রই আসছে, সম্ভবত এই ক্লাসের পর আরেকটা ক্লাস তোমরা পেয়ে যাবা, এই ছোটো প্রশ্নের ক্লাস MCQ SCQ ক্লাস পাবা, ঠিক আছে, এরপরের ক্লাসটা। আর এরপরের যে তারপরে ক্লাসটা আসবে সেটা কিন্তু বড় প্রশ্নের ক্লাস আসতে চলেছে। তাহলে বড় প্রশ্নের ক্লাস আসছে তোমাদের, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, আমাদের চাপ নয়, তোমরা বড় প্রশ্নের ক্লাসও পাবা। যেভাবে এবিটি টেস্ট পেপার থেকে আমরা ছোটো প্রশ্ন বড় প্রশ্ন দুটোই ক্লাস দিয়েছি, আমরা প্রশ্ন টেস্ট পেপার থেকেও আমরা বড় প্রশ্নের ক্লাস এবং ছোটো প্রশ্নের ক্লাস দুটোই দেবো, তাহলে তোমরা সব ক্লাস পেয়ে যাবা। দেখো 4-এর 1-একটা কী বলছে, তো 4-এর 1-একটা বলছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লেখো। কত বছরে সময়টা চেয়েছে, এখানে কিন্তু কোনো মূলধন বলেছে, মূলধনও দেওয়া নাই, মূলধনটাকে x ধরে নাও। আচ্ছা, তা সুদের হারটা 8টা কিন্তু দেওয়া আছে, আর এখানে 6.1/4%, এটাকে সরল করো, 6 4 24 25, 25/4%, এটা হলো আমাদের আর। আমরা এখানে দেখো ধরে নিচ্ছি y বছরে, কত বছরে, y বছরে কত হবে, দ্বিগুণ হবে, y বছরে দ্বিগুণ হবে। তাহলে y বছরের দ্বিগুণ বলতে আমাদের এখানে দেখো সুদ আসলটা যেটা হবে, সুদ আসলটা হবে আমাদের দ্বিগুণ, আসলের দ্বিগুণ, এক্সের দ্বিগুণ 2x। তাহলে আসল পেলাম, সুদ আসল পেলাম, তাহলে আমরা কী পেয়ে যাবো, সুদ পেয়ে যাবো। আয়কে আমরা সুদ বলি, তা দেখো সুদ আসল থেকে আসল বিয়োগ করে দাও, আমরা সুদ পেয়ে যাবো, এটা x পেয়ে গেলাম। আমরা সূত্র জানি I সমান PTR/100। চলো মান বসাই, এখানে দেখো আয়ের মানটা কত, আয়ের মান x পেলাম, p এর মানও x, t এর মান তো আমরা y ধরলাম, y বছরে y মানটা বের হবে, আর r এর মান দেখো আমাদের কত আছে এখানে 25/4, আর নিচে যে 100টা ছিল এটাকে 1/100 করে দিলাম, আমরা x কেটে দেবো, এখানে 1 থেকে গেল, এখানে 25 4-এ 100। তো আমাদের দেখো আমাদের এখানে 4 4-এ 16, আমি এখানে দেখাই, তাহলে এখানে দাঁড়ালো এদিকে 1
আর উপরে আমাদের থেকে গেল ওয়াই, আর নিচে হয়ে যাবে 4 4 16। তাহলে এখান থেকে তোমরা ওয়াইয়ের মানটা কত পাবা? 16 পেয়ে যাবা। তাহলে কত বছরে আমাদের দ্বিগুণ হবে? ঠিক আছে, তা আমরা পেয়ে যাব, লিখে দেবো 16 বছরে। 16 বছরে দ্বিগুণ হবে। দুয়ের প্রশ্নটা বলছে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6 1/5 1/4। বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত? আচ্ছা, মূলধনের অনুপাত দেওয়া আছে 3 জনের। প্রথম জনের আছে 1/6 1/5 1/4। আচ্ছা, অনুপাতগুলোকে আমরা পূর্ণ সংখ্যায় করি। তো পূর্ণ সংখ্যা করার জন্য কী করতে হবে? হরটি লসাগু করতে হবে। 6 5 4 লসাগু করবা, এই লসাগুটা তোমরা পেয়ে যাবা 60 পেয়ে যাবা। দেখো লসাগুটা আমি এখানে তোমাদের করে দেখাই। 60 কী করে পাচ্ছ? তোমরা করতে পারো 2 দিয়ে, 2 3 6, 5টা নেমে যাবে, 2 দিয়ে 4, আর তো যাচ্ছে না লসাগু। 2 3 6, 6 5 30, 30 দিয়ে 60। তারপর লসাগুটা কিন্তু আমরা 60 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন কী করবা? এই লসাগু দিয়ে সবাইকে গুণ করে দাও। তাহলে 1/6 × 60 1/5 × 60 আর 1/4 × 60। ঠিক আছে, এবার কাটাকাটি করো। এটা তো 10 পেয়ে গেলে কেটে, এটা পেয়ে যাবা 12, 12 5 60, এটা পেয়ে যাবা 15, 15 4 60। ঠিক আছে, তো এখানে 10 12 15। এই যে তাদের মূলধনের অনুপাত পেয়ে গেলাম এটা। এবার আমাদের এখান থেকে কী বের করতে হবে? অ্যান্টনির লাভটা। মোট লাভটা দেওয়াই আছে, তাহলে অ্যান্টনির লাভ আমরা বের করবো। তাহলে অতএব অ্যান্টনির, ঠিক আছে, এই যে অ্যান্টনির লাভ। অ্যান্টনির লাভ কী করে পাবো? অ্যান্টনি দেখো কোথায় ছিল? সমীর, ইদ্রিস, অ্যান্টনি। অ্যান্টনি কিন্তু শেষে আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্টনির। তাহলে অ্যান্টনির 15 আর নিচে আনুপাতিক যোগ, এটা যোগ করে কত পাচ্ছ দেখো? এদিকে পাবা দেখো, এদিকে পাচ্ছ 22, আর 22 আর 15 যোগ করে 37। আর মোট লাভটা দিয়ে আমরা গুণ করে দেবো 3700। তাহলে এই টাকাটা সরল করে অ্যান্টনির লাভ পাবো 37 একে 37 100, আর এটা পেয়ে গেলাম 1500 টাকা। তাহলে অ্যান্টনির লাভ কত? 1500 টাকা। 3 প্রশ্নটা দেখো, বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। আচ্ছা, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল পেয়ে গেলে আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণটা বের করতে পারবো। আমাদের দ্বিঘাত সমীকরণটা কী করে পাবো? দেখো, দ্বিঘাত সমীকরণটা হয় s² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল। ঠিক আছে, ইন্টু এক্স। তাহলে s² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে সূত্র। যদি বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল জানা থাকে, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা তোমরা কিন্তু বের করতে পারবা এই নিয়ম অনুযায়ী। তাহলে দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমাদের বলে দিয়েছে 14, তাহলে এখানে আমরা বসাবো 14 ইন্টু এক্স প্লাস, আর বীজদ্বয়ের গুণফলটা বলে দিয়েছে দেখো 24, তাহলে এখানে আমরা বীজদ্বয়ের গুণফলের জায়গায় 24 বসাবো, ইজিক্যাল টু 0। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম s² মাইনাস 14x প্লাস 24 ইজিক্যাল টু 0। দেখো এটাই আমাদের নির্ণয় সমীকরণ, অ্যান্সার আমরা পেয়ে গেলাম। সমীকরণটা বের করতে বলেছিলাম। 4 প্রশ্নটা বলছে s² প্লাস ax প্লাস 3 ইজিক্যাল টু 0। এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের একটি বীজ 1 হলে a এর মান নির্ণয় করো। একটি বীজ 1, তাহলে একটি বীজ 1 মানে x এর মান 1। ঠিক আছে, x এর মানগুলোকে বীজ বলা হয়। তাহলে x এর মান কিন্তু এখানে 1 দেওয়া আছে। তাহলে দেখো x এর জায়গায় 1 বসিয়ে আমরা a এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা 1² প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইজিক্যাল টু 0। এখানে সরল করে আমরা এর মান পাবো, এটা 1, এটা a, এটা 3 ইজিক্যাল টু 0। দেখো এটা 3 আর 1 4, তাহলে 4টা ওদিকে গেলাম -4, তাহলে এর মানটা -4। দেখো 5 প্রশ্নটা বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করি এবং তাদের সাধারণ যে এর দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত? আচ্ছা চলো আমরা ছবি দেখে প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের দুটি বৃত্ত আছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আছে এবং তারা পরস্পর ছেদ করেছে এখানে। তাহলে আমরা দেখো এই যে আমাদের একটা বৃত্ত, আর একটা বৃত্ত আমরা এভাবে তৈরি করে দিলাম, এই যে তার পরস্পর ছেদ করেছে এই জায়গায়। দেখো এখানে ধরো আমাদের বৃত্ত দুটির কেন্দ্রবিন্দু আমরা আগে নিয়ে নিই। এই যে আমাদের কেন্দ্রবিন্দু, এটা এ নিলাম, এটা আমরা বি নিলাম। পরস্পর ছেদ করেছে সি বিন্দু আর ডি বিন্দু। এই যে সাধারণ যে দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে,
এই দৈর্ঘ্য সিডির মানটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। সাধারণ যে দৈর্ঘ্য যেটা সিডি আমাদের এখানে বলে দিয়েছে কত 12 সেমি। আর আমাদের ব্যাসার্ধ, এটা আমরা এখানে ছেদ করেছি, এখানে পি বিন্দুতে ধরো, তাহলে ব্যাসার্ধগুলো বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এখানে দেখো আমাদের বৃত্তের ব্যাসার্ধ আমরা এখানে কীভাবে পাবো, এডিকে যোগ করো, এই যে আমাদের, তাহলে এডিটা আমাদের বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখানে এডি আমাদের জানা আছে, বৃত্তের ব্যাসার্ধ কত সেমি, 10 সেমি। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 10 সেমি। আচ্ছা তোমরা দেখো এখানে সিডি জানা আছে, তাহলে আমরা এপি পেয়ে যাব, ঠিক আছে। এখানে সিপিটা আর পিডিটা সমান হবে, কেন? কারণ দেখো এই যে সিডি যেটা আছে এ কেন্দ্রবৃত্তের, তাহলে এই যেটা ব্যাস নাই এর উপর যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা, সেই যেটাকে সমঘনিত করে, এটা তোমার পদ দেওয়া আছে। তাহলে আমরা এখানে পেয়ে যাবো, অতএব দিয়ে যদি বলি পিডি হবে কত, হাফ ইন্টু সিডি, ঠিক আছে। এখানে পাশে তোমরা লিখবা যেহেতু ব্যাস নয়, আমি এটা লিখছি না, তোমাদের বলে দিই যেহেতু ব্যাস নয়, তোমরা লিখবা যেহেতু ব্যাস নয় এর উপর যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করে, অনেকবার লেখা হয়েছে, ঠিক আছে। এই ভাষাটা তোমরা দিয়ে দিবা, এটা একটা উপপাদ্যই আছে। তাহলে এখান থেকে সিডির মানটা 12, 6, তাহলে এটা পেয়ে গেল 6 সেমি। দেখো পিডিটা কিন্তু পেয়ে গেল 6 সেমি। আর এইডিটা তোমরা তো জানো 10, প্রশ্নে বলেছে ব্যাসার্ধতা। তা আমরা কী করবো, এটা তো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি এই কোণটা। তো আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে এপিটা পেয়ে যাব। তাহলে এখানে যদি বলি সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজ নামটা আমরা এপিডি বলি, এপিডি থেকে আমরা অতিভুজ, দেখো অতিভুজ এডি, তাহলে এডি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তা আমাদের এখানে এপি দরকার, তাহলে আমরা এপি স্কোয়ার সমান এডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার ওদিকে পাঠিয়ে দিলাম। আচ্ছা তো এবার মান বসিয়ে দাও, এডি হচ্ছে আমাদের কত, এডি হচ্ছে 10 স্কোয়ার, পিডি হলো 6 স্কোয়ার, এটা পাবা 136, বিয়োগ করলে পেয়ে যাবো 64। তাহলে আমরা এপি কত পেয়ে গেলাম, এপি পেয়ে গেলাম আমরা 8 সেমি পেয়ে গেলাম, এই যে এপিটা 8। দেখো এদিকে একইভাবে যদি আমরা বিডি যোগ করে নিই, তাই না, তো এটা তো আমাদের 10, ঠিক আছে। আর এদিকে আমাদের এটা 6, তাহলে একইভাবে আমরা পিবিটা পেয়ে যাবো, এই যে পিবিটা পেয়ে, এটাতে এপিটা আমরা কত পেয়ে গেলাম 8, পিবিটাও তোমরা কিন্তু 8ই পাবা। তো আমরা বলে দিই এখানে একইভাবে বিডি যুক্ত করে পাবো, ঠিক আছে। কী পেয়ে যাবো আমরা পেয়ে যাবো পিবি পেয়ে যাবো আমরা 8 সেমি। তাহলে দেখো এপি পিবি পেয়ে গেলাম। তা আমাদের দেখো যেটা বলেছিল যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমাদের বের করতে বলেছিল, তাই না, এবিটা। তাহলে এবি এবার পেয়ে যাবো, তাহলে অতএব এবি হচ্ছে আমাদের এপি প্লাস পিবি, এপি তো 8, পিবিও 8, তাহলে পেয়ে গেলাম আমরা 16 সেমি। ওকে, তাহলে এখানে দেখো আমরা 16 সেমি পেয়ে গেলাম অ্যান্সারটা। তাহলে অতএব দিয়ে তোমরা বলে দাও যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান কত, 16 সেমি। দেখো অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। 6 প্রশ্নটা দেখো কি বলছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে বিডি সমান 4 সেমি হলে সিডির দৈর্ঘ্য কত। আচ্ছা আমাদের এখানে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। এই যে আমরা ত্রিভুজ রাখলাম, এটার নাম দেব এ, এটা আমরা নাম দিয়ে দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম সি, ঠিক আছে। এবার দেখো এ বি আর এসি এখানে সমান, তাহলে এখানে আমরা বলে দেব এ বি সমান এসি, এটা সমান আছে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা এখানে এ বিকে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করবে, আর বৃত্তটিকে, ঠিক আছে, বিসি বাহুতে ডি বিন্দুতে ছেদ করে। তাই একে যদি ব্যাস করে আমরা বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তটা কীভাবে হবে দেখে না। তাহলে এটাকে ব্যাস করব আমরা, তাহলে এভাবে করে তোমরা একটা বৃত্ত এভাবে করে, এই যে দেখো বৃত্তটা আমরা আঁকলাম।
তাহলে এইখানে দেখো বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা বলে দিয়েছে, তাই না? বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের এখানে বিডি দেওয়া আছে, এই বিডি কিন্তু বলে দিয়েছে কত, এটা 4 সেমি। তাহলে আমাদের কার মানটা দরকার, আমাদের দরকার সিডি। এই সিডি আমাদের কত বেরোবে, এই অংশটা আমাদের বের করতে হবে। আচ্ছা আমরা অঙ্কন করি, এ আর ডি যুক্ত করে নিই। তাহলে আমরা এডি আমরা যুক্ত করে দিলাম। এখন এডি যুক্ত হয়ে গেছে। তাহলে এবার লক্ষ্য করো তো, এটা আমাদের কিন্তু ব্যাস, এটা আমাদের কী আছে, এটা কেন্দ্রবিন্দু। ও এটা যদি ব্যাস থাকে তাহলে এই কোণটা কি, এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? এই যে ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা পাবো একে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, এটা আমাদের হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখো এডিবি কোণটা, তাহলে এডিবি এই কোণটা আমরা পেয়ে যাবো 90 ডিগ্রি। কেন? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাই না? এই জন্য আমাদের এটা কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবার এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমরা পেয়ে যাবো, দেখো এটাও আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো। কেন? এটা তো বিসিটা তো সরলরেখা, তাহলে এদিকে 90 ডিগ্রি হলে এদিকে 90 ডিগ্রি, দুজন মিলে 180 ডিগ্রি। তাহলে এখানে বলবো যেহেতু বিসি একটি সরল রেখাংশ, তার জন্য আমরা দেখো অতএব আমরা পেয়ে যাবো এডিসি কোণটা পেয়ে যাবো 90 ডিগ্রি। আচ্ছা এখন আমরা কি করব, এই যে দুটো ত্রিভুজ পেয়েছি এবিডি আর এডিসি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তা আমরা ত্রিভুজটা তুলে নিই, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এর দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে 3টা শর্ত সমান দেখাতে হবে। 1 নম্বর এবি সমান সমান এসি, এটা কি, এটা প্রশ্ন অনুসারে, এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে প্রশ্ন অনুসারে, প্রশ্নটা বলা ছিল দুটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু। আচ্ছা এবার কি সমান পাবো, 2 নম্বর, দেখো আমরা দুটো কোণ, এই যে এই কোণ আমরা সমান দেখালাম এখানে 90 ডিগ্রি। কোণ এডিবি সমান সমান কোণ এডিসি, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা প্রমাণ দেখালাম। আর আমরা কি সমান দেখাতে পারবো, এই যে এডি বাহুটা সাধারণ বাহু, 3 নম্বর শর্তে বলে দাও, এডি সাধারণ বাহু, ঠিক আছে। দেখো 3টা শর্ত সমান, তাহলে এবার দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এডিসি। এবার দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তার সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো কী হয়, সমান হয়। তো আমরা এখানে বলে দেব বিডি সমান সমান ডিসি, ঠিক আছে। আচ্ছা তাহলে বিডির মানটা জানা আছে, তাহলে আমরা ডিসি বা সিডি পেয়ে যাবো, তাই না? তাহলে অতএব, ঠিক আছে, অতএব কী বলবো, অতএব সিডির মান বের করতে বলেছে। সিডি কত হবে, সিডি হবে আমাদের 4 সেমি। কেন? কারণ যেহেতু বিডিটা আমাদের বলেছে, বিডিটা আমাদের 4 সেমি বলেছে, ওই বিডি যদি 4 সেমি হয় তাহলে আমাদের সিডি কত হবে, 4 সেমি হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, সিডি দৈর্ঘ্য বের করতে বলেছিল, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। 7 প্রশ্ন দেখো, বলছে পাশের চিত্রে ছবি কিন্তু দেওয়া আছে প্রশ্নেতে। তা বলছে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বিও এ বৃত্তের ব্যাস, বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএকে টি বিন্দুতে ছেদ করে। দেখো এখানে এই যে স্পর্শকটা, তাহলে এই যে বিএকে যদি বাড়ানো যায় তা টি বিন্দুতে ছেদ করেছে এখানে। তাহলে এখানে পিবিও 30 ডিগ্রি যদি হয়, পিবিও মানে এই কোণটা আমাদের বলেছে 30 ডিগ্রি, তাহলে আমাদের বলেছে পিটিএ, মানে পিটিএ এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। তা দেখো আমরা এই কোণে দেওয়া আছে, এই কোণের মানটা আমরা কী করে পাবো। তা প্রথমে আমরা দেখো এটা 30 ডিগ্রি হলে এই কোণটা কিন্তু আমরা 30 ডিগ্রি হবে, এটা আমাদের 30 ডিগ্রি হবে। কেন? কারণ দুটো বাহু তো সমান, এই দুটো বাহু সমান, তাহলে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়। এবার এই পুরো কোণটা দেখো, এই কোণটা আমরা পেয়ে যাবো কত, এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো পুরো কোণটা। আচ্ছা এখানে পুরো কোণটা না, আমি এখানে একটা বলে দিই, এখানে আমাদের হবে এই যে এপিটা, আমরা প্রথমে এপিটা আমরা যোগ করে নেব। তাহলে এপিটা অঙ্কন করছি। এবার দেখো এখানে বিপিএ এই কোণটা, এই যে বিপিএ কোণটা আমরা 90 ডিগ্রি পাবো, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ বিও এ ব্যাস বলেছে, ঠিক আছে। তাহলে এখানে কার মান পেলাম, এখানে যেহেতু আমরা বলে দেবো ওবি সমান সমান ওপি,
এরা কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা সমান। তাহলে আমরা দুটো কোণ সমান পেয়ে যাব, পিবিও সমান সমান কোণ ওপিবি কত? 30 ডিগ্রি। আচ্ছা, এখানে আবার পেয়ে যাবো আমরা কোণ বিপিএ, বিপিএ এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখানে বলবো এটা কি? অর্ধবৃত্তস্থ কোণ, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম, তাই না? এই কোণটা আমরা 90 ডিগ্রি পেলাম। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণটা কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই কোণটা আমরা কত পাবো? এই কোণটা পাবো, দেখো 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দেবো, তাহলে এটা কোণ পেয়ে যাবো। তাহলে আমরা এখন বের করব কোণ এপিও। তাহলে এপিওটা হবে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দাও, তো এটা পেয়ে যাবো 60 ডিগ্রি। তা দেখো এই কোণটা আমরা কিন্তু 60 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, আবার এটা পাবো আর এটা পাবো সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আবার দেখো, আবার কি বলতে পারবো? আবার বলতে পারবো যে ও এ সমান সমান ওপি। কেন? ওই একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে আবার এখানে দুটো কোণ সমান, এখানে আমরা পেয়ে যাব কোন কোণটা? এপিও, এপিও সমান সমান হবে পিএও কত হবে? এটা 60 ডিগ্রি হয়ে যাবে। এই কোণটা 60 ডিগ্রিতে, এই কোণটাও 60 ডিগ্রি। এই যে এখানে এই কোণটা আমরা পেয়ে যাবলাম 60 ডিগ্রি। এবার এটা 60 ডিগ্রি হলে এই কোণটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এই কোণটা কী করে হবে? দেখো, এটা তো বিটি সরলরেখা, তাহলে আমরা দেখো 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে এটা পেয়ে যাবা, এটা পেয়ে যাবে 120 ডিগ্রি। তো এখানে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পিএটি বলি কোণটা, কোণ পিএটি। 180 ডিগ্রি থেকে মানে বিয়োগ করবা 60 ডিগ্রি, তাহলে পেয়ে যাবা কত? পেয়ে যাবা তোমরা এটা 120 ডিগ্রি পেয়ে যাবা, ঠিক আছে? যেহেতু বিটি সরলরেখাংশ। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের এই যে কোণটা যদি বলি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? এটা আমাদের কোণ 90 ডিগ্রি হবে। কেন? কারণ আমরা বলবো যেহেতু এই যে কেন্দ্রগামী যে সরলরেখাটা স্পর্শক লম্ব হয়, ওপিটা কিন্তু লম্ব কার পর? পিটির উপর। তাহলে অতএব কোন কোণটা আমাদের পেয়ে যাবা? ওই যে ওপিটি বা টিপিও। আচ্ছা, ওপিটি বলি, ওপিটি এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে ওপিটি যদি 90 ডিগ্রি হয় তাহলে তোমরা এপিটি পেয়ে যাবো, এই কোণটা 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দেবো, এটা 60 ডিগ্রি পেয়েছি। তাহলে আমরা এখানটা বলি, তাহলে অতএব দিয়ে আমরা কী পেয়ে যাবো? অতএব দিয়ে পেয়ে যাবো এপিটি, ঠিক আছে? 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি আমরা বাদ দেবো, তাহলে কত পেয়ে যাবো? এটা 30 ডিগ্রি পেয়ে যাবো। দেখো, তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি। এবার এই কোণ কিন্তু আমাদের বের করতে বলেছে, তাহলে এই কোণটা কী করে পাবো? এখন ত্রিভুজ দেখো, এপিটি ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেছে, তার 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে আমরা এখন বলবো ত্রিভুজ এপিটি থেকে আমরা বলে দেবো কত? যে কোণটা, কোন কোণের মান দরকার আমাদের দরকার পিটিএ, এই মানটা আমাদের বের করতে বলেছিল। এটা হবে 180 ডিগ্রি থেকে এই যে দুইজনের যোগফলটা বাদ দিয়ে দাও, একজন 120 ডিগ্রি আছে, একজন 30 ডিগ্রি আছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা কত হবে? এটা হবে তোমাদের 150 ডিগ্রি, এটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে বিয়োগ করো, এটা কত পেয়ে যাবে? এটা 30 ডিগ্রি পেয়ে যাবে। দেখো পিটিএ কোণটা আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই কোণটা আমরা কত পেলাম? 30 ডিগ্রি। বাস, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। দেখো 8এর প্রশ্নটা বলছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, উচ্চতা আমরা এইচটা বলে দিয়েছি, এইচ এখানে বলেছে কত? 12 সেমি বলে দিয়েছে, 12 সেমি। আচ্ছা, শঙ্কুর আয়তনের সূত্র আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর বলতে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। তাহলে এই আয়তনটা আবার বলেছে কত? 100 পাই। এটা হচ্ছে আমাদের 100 পাই। তাহলে আমাদের এখানে কার মানটা আমাদের বের করতে হবে? ব্যাসার্ধ। আমরা আর এর মানটা বের করব। আচ্ছা, এইচের মানটা আমরা বসাতে পারবো। তাহলে পাই আমরা কেটে দিলাম। তাহলে 1/3
আর স্কোয়ার, এইচ হচ্ছে আমাদের 12, থেকে 100, 3 4 12, 4 25 100। তো দেখো আর স্কোয়ার কিন্তু পেয়ে গেলাম 25, আর স্কোয়ার 25 হলো আর কত 5। তাহলে ব্যাসার্ধ বলেছিল শঙ্কুটির, তাহলে আমরা লিখব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত পেয়ে গেলাম আমরা 5 সেমি। এটাই আমাদের অ্যান্সার। এবার 9 প্রশ্নটা দেখো, বলছি একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। মানে গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে। আচ্ছা, চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি, মানে উচ্চতা 12 সেমি আর ব্যাসটাও 12 সেমি যদি হয়, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, মানে আর এর মানটা বের করতে বলেছে। এখানে চোঙটির উচ্চতা যদি এইচটা বলি উচ্চতা, তাহলে এইচ কিন্তু 12 সেমি আছে এখানে। আচ্ছা, এই যদি 12 সেমি হয়, তাহলে চোঙটির যে ব্যাসকে আমরা যদি ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ আর হলে ব্যাস হয়ে যাবে 2r, তা 2rটা এখানে বলেছে 12 সেমি। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি, তাহলে আর সমান আমরা 6 সেমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কিন্তু আমরা কত পেয়ে গেলাম 6 সেমি পেলাম। এটা কিন্তু চোঙের, এটা কার, এটা চোঙের ব্যাসার্ধ, এটা কিন্তু গোলকের নয়, এটা হবে চোঙের। ঠিক আছে, চোঙের ব্যাসার্ধ আমরা পেলাম। গোলকটির ব্যাসার্ধ চাই। এবার এখানে দেখো গোলকটির ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি, ধরি গোলকের ব্যাসার্ধ কত ধরবো আমরা, আরও 1 ধরে নিই আমরা। আচ্ছা, তাহলে এখানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল এখানে সমান বলেছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ r1 নিয়েছি, 4 পাই r1 তার স্কোয়ার। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফল তোমাদের জানতে হবে 2 পাই আর এইচ, এটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। ওকে, আচ্ছা, তাহলে এরা দুজন সমান বলেছে, সমান আমরা করেছি। এখান থেকে আমরা দেখো সব মানগুলো বসিয়ে কিন্তু আমাদের আর এর মানটা বের করতে হবে। পাই কেটে দাও, 2 2 এ 4, আর এখানে আমাদের দেখো এখানে আমাদের থেকে গেল 2r1 তার স্কোয়ার, আর এখানে মান বসাবো, আর এর মান আর এইচ এর মান আমাদের জানা আছে। আর হচ্ছে 6 আর এইচ হচ্ছে আমাদের 12, বসালাম 2 6 12, তাহলে r1 স্কোয়ার আমরা পাচ্ছি 6 × 6, তাহলে অতএব r1 কত পাবো 6 পেয়ে যাবো। তাহলে r1 হচ্ছে গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম, তাহলে অতএব দিয়ে লিখে দাও, অতএব গোলকের ব্যাসার্ধ কত পেলাম আমরা 6 সেমি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। 10 প্রশ্নটা দেখো, বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই একই কোণের রেডিয়ান মানটা আর হলে r/d এর মান কত। তাহলে একটা কোণের কিন্তু ডিগ্রিতে মান বলে দিয়েছে ডি, আর ওই একই কোণের রেডিয়ান মানটা আর বলেছে, তাহলে r/d এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে কোণটা আছে ডিগ্রিতে মানটা, এই যে ডি ডিগ্রি, তাহলে এর আমরা কী বের করবো, রেডিয়ানের মানটা বের করি। তাহলে ডি ডিগ্রি এর রেডিয়ানের মান, রেডিয়ান এর মান, রেডিয়ান বা বৃত্তীয় মান যেটাকে বলা হয়। তাহলে রেডিয়ান মানটা আমরা কত পাবো, যার বৃত্তীয় মান চাইবে তাকে গুণ করে দিবা π/180 ডিগ্রি দিয়ে। ঠিক আছে, এটা ডিগ্রি দিয়ে, তাহলে ডিগ্রি আমরা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো এই যে রেডিয়ান মানটা আবার কত বলেছে, আর বলেছে, তাহলে আমরা দেখো অতএব আর সমান পেয়ে গেলাম ডি × π/180। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর এর মান। ঠিক আছে, কারণ রেডিয়ান মানটা তো আর বলেছে। এবার দেখো আমাদের কার মান বের করতে বলেছে, এখন আমাদের মান বের করতে বলেছে r/d এর মান কত হবে। তাহলে আর এর মান বসিয়ে দেবো ডি × π/180। ঠিক আছে, আর নিচে হবে আবার ডি, এখানে ডি কেটে দাও, তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম π/180। তাহলে এর যে মানটা বলেছিল r/d এর মান কত, π/180, এটাই আমাদের অ্যান্সার। দেখো 11 প্রশ্নটা বলছে আর cos θ = 2√3, আর একটা সমীকরণ দেওয়া আছে আর sin θ = 2 যদি হয়, তাহলে এই দুটো সমীকরণ থেকে আর এর মান আর থিতার মান আমাদের বের করতে বলেছে। দেখো আমরা এই দুটো সমীকরণ থেকে আর এর মানটা বের করবো আর থিতার মানটা বের করবো। আচ্ছা, একে আমরা 1 নং নাম দিয়ে দিলাম
আর এটাকে এই সমীকরণটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন আমরা 2/1 করি, 2/1, তাহলে যে ভাগ করো তাহলে এটা উপরে r sin থিটা বাই r cos থিটা আর 2/2√3, ঠিক আছে। এটা বাই এটা, আবার এটা বাই এটা। এখানে আর কেটে দিলাম, সাইন থিটা বাই কস থিটা, একে তোমরা লিখতে পারবা ট্যান থিটা। 2 কেটে দাও 1/√3। আচ্ছা 1/√3কে তোমরা ট্যান 30 ডিগ্রি লিখে দেবা, কারণ ট্যান 30 মান 1/√3। উভয় দিকে ট্যান ভ্যানিশ করে দাও, তাহলে থিতার মানটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। একটা অ্যান্সার তো হয়ে গেল। এবার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও থিতার মানটা, আমরা আরের মানটা পেয়ে যাব। আমরা 2-তে বসিয়ে দিচ্ছি, তাহলে 2 থেকে আর সাইন 30 ডিগ্রি সমান 2, তাহলে এখানে আর ইন্টু সাইন 30 ডিগ্রির মানটা 1/2, তাদেরকে 2 ছিল, তাহলে এখান থেকে দেখো আর এর মানটা পেয়ে যাবা 2 গুণ করে 4, তা দেখো পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। তারপর অতএব দিয়ে আমরা বলে দিই থিতা সমান পেলাম 30 ডিগ্রি আর সমান পেলাম 4, ঠিক আছে। 4 একক বলতে পারো, এটা একক। এই যে অ্যান্সারটা আমাদের। 12 নম্বর প্রশ্ন দেখো। তো আমরা আজকের ক্লাসে শেষ প্রশ্নে চলে যাচ্ছি। তার দেখো তোমাদের অঙ্কগুলো করে দিয়েছি ভালো করে, তো কোনো জায়গায় তোমাদের সমস্যা হবে না, আশা করি তোমাদের সমস্যা হবে না অঙ্কগুলো। যদি সমস্যা হয় তোমরা তো কমেন্টে জানাবা কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে। তা দেখো তোমাদের সব অঙ্ক আমি কিন্তু ভালোভাবে করে দিয়েছি, অঙ্ক ডিটেলসে করাচ্ছি। তোমাদের সবগুলো ক্লাস ভালো করে দেখতে হবে যদি সব অঙ্ক ভালো করে বুঝতে চাও। তো ঠিক আছে, ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলোতে লাইক করবা এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করবা। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। আর তোমরা চাইছিলে বড় প্রশ্নের ক্লাস তোমরা পেয়ে যাবে। এই ক্লাসের পরই তোমাদের বড় প্রশ্নের ক্লাস আসছে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। তা দেখো আজকের 12 নম্বর প্রশ্নটা কি বলেছে। আমাদের ইউআই দেওয়া আছে xi - 25/10। তাহলে ইউআই যদি দেওয়া থাকে, সাধারণত ইউআই কি হয়, ইউআই হয় আমাদের xi - a/h, এভাবে ইউআই হয়। এখানে দেখো তাহলে আমরা এ পেয়ে যাচ্ছি কত 25, আর এইচ পেয়ে যাচ্ছে, এইচের জায়গায় 10 আছে, ঠিক আছে। এ বলতে এখানে পরিসংখ্যার যে মধ্যমানটা ধরা হয় এ, আর এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, তাই শ্রেণী দৈর্ঘ্য আমাদের এখানে এই 10 দেওয়া আছে। আর আমাদের এক্স বারের মানটা এখানে বের করতে বলেছে। অঙ্কটা বহুবার হয়েছে, ঠিক আছে। এই অঙ্কটা বহুবার আমরা ক্লাসে করিয়েছি। তো আমি একই অঙ্ক বারবার করাই, কারণ যতবার তোমরা দেখবা অঙ্কগুলো বুঝবা ততই তোমাদের ভালো, মাধ্যমিকের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে আমি অঙ্কটা এই জন্য করাচ্ছি। তো দেখো এক্স বারের মানটা আমরা পাবো, এক্স বারের সূত্র একদম মুখস্থ রাখবা, এ প্লাস, ঠিক আছে, এইচ ইন্টু সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই, ঠিক আছে। সবার মান জানা আছে, এর মান 25, এইচের মান 10, সামেশন এফআই ইউর মান দেখো আছে কত, প্রশ্নে 20 দেওয়া আছে। আর সামেশন এফের মান দেওয়া আছে 100। তাই সরল করে নাও। এখানে যদি সরল করো তাহলে 0 কেটে দাও, এই 0 কেটে দাও, থাকলো কত এখানে 25, আর এখানে আসলো 2, 25 দিয়ে যোগ করো 27, এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্ক। তোমাদের আজকে দেখো পেজ নাম্বার দিয়ে দিয়েছি 417 পাতার পেজের যেটা এমসিকিউ এসিকিউ অঙ্কগুলো দেখালাম। তাহলে এরপরে ক্লাসটা কিন্তু বড় প্রশ্নের ক্লাস আছে যেটা বললাম, তাতে কাজে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। আর তোমরা সবাই ভালো থেকো।